সেদিন বন্ধু ছিল আপনি আমার এই জেলার গর্ব। বাংলা চার চোখ দিয়ে বাংলা পরিবর্তনের স্বপ্ন দেখছে আপনার দলের চামচা পেইকেরা সুরেন্দ্র অধিকারীকে গদ্দার বলে, মির্জাফর বলে, বেঈমান বলে। আমি মনে করি ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় গদ্দার যদি কেউ হয়, সবচেয়ে বড় ক্ষমতা লোভিত হয়, সবচেয়ে বড় বেঈমান যদি কেউ হয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি দল তৈরি করলেন, তার আগে কংগ্রেস করলেন, দল তৈরি করার পর বিজেপির সঙ্গে ঘর করলেন। আবার যখন বুঝতে পারলেন বিজেপিকে নিয়ে আর হচ্ছে না, আবার কংগ্রেসের সঙ্গে জোট করলেন। আবার যখন দেখলেন 2002 সালে 1 সালে বিধানসভা নির্বাচনে আবার বিজেপির সঙ্গে ঘর করলেন, মন্ত্রী হলেন। আবার যখন দেখলেন বিজেপিকে নিয়ে হবে না, আবার কংগ্রেসের সঙ্গে জোট করলেন। আপনার মতো বেঈমান ভারতবর্ষের রাজনীতিতে একজনও আছে বলে আমাদের জানা নেই। আপনি বলছেন আমি অনেক উন্নয়ন করে দিয়েছি। উন্নয়ন তো আপনি করেছেন। এই বিজেপির নেতারা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেনি। আমার খুব রাগ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আপনারা বলুন, এই পূর্ব পাঁশকুড়ায় বলুন, পশ্চিম পাঁশকুড়ায় বলুন, প্রত্যেকটা বিধানসভায় এই মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে হয়তো একটা দুটো মদের দোকান ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর উন্নয়ন করেছে বলে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা অঞ্চলে মদের দোকান বসিয়ে দিয়েছে। আপনি বলুন, এনারা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেনি। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আপনার পাড়ার মোড়ে ওই টেবিল পেতে দেয়াল লটারির টিকিটটা বিক্রি করে বলে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা স্বপ্ন দেখেন যে লটারি কেটেও কোটিপতি হওয়া যেতে পারে। বন্ধু, আপনারা যেদিন ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেস, আমরাও সেদিন এরকম পরিবর্তন সভা করে বলতাম এই সিপিএম নামক জগদ্দল পাথরটাকে বাংলা থেকে সরিয়ে দিয়ে আমরা বাংলার বুকে এমন একটা সরকার তৈরি হবে যে সরকার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাটার পরিবর্তন আনবে, যে সরকার তৈরি হবে বাংলার এই যুব সমাজকে নতুন করে আলোর পথ দেখাবে, যে সরকার তৈরি হবে বাংলায় নতুন করে শিল্প কারখানা তৈরি হবে, যে সরকার হবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে। কিন্তু আপনারা আসার পর, তৃণমূল আসার পর আমরা কি দেখতে পেলাম? বাংলার যুব সমাজ সন্ধে হলে মদের থেকে টলতে টলতে মদ খেয়ে, জুয়ার থেকে লটারির টিকিট কেটে কোটি টাকার স্বপ্ন দেখার আশায় টলতে টলতে বাড়িতে ফিরে বেকারত্বের জ্বালায় ঘুমিয়ে পড়ে। ও মাগো, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, যারা মাসের শেষে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা নিয়ে খুশি হয়ে যান, কখন কি দেখেছেন ওই বেকার যুবকটার অন্তরের কান্না? দেখতে পেয়েছেন ওই চোখগুলো কেমন কালো হয়ে যাচ্ছে? রোজ রাত্রে ঘুমোতে গিয়ে চোখের জলে বালিশটা ভিজিয়ে ফেলছে। কখনো তো বুঝতে পারেননি লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা নেওয়ার বদলে আপনার বাড়িতে কেউ একটা ভালো লক্ষ্মীমন্ত বউ, লক্ষ্মীমন্ত মেয়ে দিতে চায় না। এইটা আপনাদেরকে ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে 1000 টাকা দিয়ে ভোটটা কেনার চেষ্টা করে, কিন্তু বাংলার পরিবর্তন সেদিনই হবে যেদিন বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতারা বলেন যে গণতন্ত্র নাকি ভারতের জনতা পার্টি নষ্ট করে দিচ্ছে। কারা গণতন্ত্রের কথা বলে? এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্লজ্জ সরকার, যে সরকার একটা শিল্প করতে পারল না, যে সরকার ক্ষমতায় আসার পরে বন্ধ কলকারখানার একটা তালা খুলতে পারল না, যে সরকার শিক্ষা আসার ফলে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছে। বাংলার যুব সমাজ একটা জন বাংলায় কাজ না পেয়ে যারা প্রত্যেকে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে। আমরা তো এই পরিবর্তন চাইনি, তাই পরিবর্তন যাতে হয় তাই আমরা এখানে পরিবর্তন সভা করতে এসেছি। বলছে স্বাস্থ্য সেবা উন্নত করে দিয়েছে। কি স্বাস্থ্যের উন্নতি করে দিয়েছে? বলছে স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছি। ও তৃণমূলের বন্ধুরা শুনতে
ভাবছেন স্বাস্থ্য সাথী কার্ড কি আমার এই বাংলার গরিব খেটে খাক শুধু মানুষের জন্য? আর তোমার পিসির ভাইপো একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আমার বাবু কেউ নেই, বাংলার মানুষই আমার পরিবার। হঠাৎ করে আমরা দেখলাম 2011-এর পর আরে বাবা তার পরিবার বলতে তার একমাত্র আদরের কানা ভাইপো চোখের প্রবলেম হলেও স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আমেরিকা চলে যায়। কয়েকদিন আগে আমরা পেপারে দেখলাম তার ছোট্ট মেয়ের কি একটা শরীর খারাপ হয়েছে, যাক বাবা তাতেও দেখি স্বাস্থ্য সাথীর কার্ডটা পকেটে নিয়ে নাকি আমেরিকা চলে যায়। অতএব এরা নাকি গরিবের সরকার, এরা নাকি গরিবের কথা বলে। ও তৃণমূলের বন্ধুরা কখনো দেখেছেন শান্তিনিকেতন নামক বাড়িটা কত টাকায় তৈরি হয়েছে? ভাইপো কি করে? আমরা তো শুনি ভাইপো নাকি কয়লা খায়, ভাইপো নাকি গরু খায়, ভাইপো নাকি বালি খায়। আরে আমরা তো জেনে গেছি, ছোটবেলায় পড়েছিলাম সর্বভূক প্রাণীর নাম কি? সর্বভূক প্রাণীর নাম সরীসৃপ। এখন কিন্তু বইয়ে লিখে দেওয়া উচিত সর্বভূক হলো এই বাংলার তৃণমূল কংগ্রেস, যারা বালি খায়, যারা কয়লা খায়, যারা পায়খানা খায়, শেষ পর্যন্ত হাসপাতালে মরা মানুষের চোখও খায়। এর চেয়ে সর্বভূক আপনি কাউকে দেখতে পাবেন না। তাই এই পরিবর্তনটা আমাদেরকে করতে হবে। আর আমার মুসলিম বন্ধুরা পাশে নিশ্চয়ই অনেক মুসলিম বন্ধুরা আছেন, তারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তৃণমূল বলে কি ভারতীয় জনতা পার্টি নাকি ধর্মের ভিত্তিতে দল করে। আরে ভারতীয় জনতা পার্টি 1980 সালে তৈরি হয়েছে। দেশ যেদিন স্বাধীন হয়েছিল 1947 সাল, ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর কেন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল? সেদিন কেন ইসলামের জন্য মুসলমানদের জন্য পাকিস্তান আর একটা মুসলমানদের জন্য বাংলাদেশ, আর ভারতবর্ষ হয়ে রইল ধর্মশালা, এখানে সবাই থাকবে। আর সেদিনই কিন্তু এই ভারতবর্ষের নাম ছিল হিন্দুস্তান। অতএব এটা হিন্দুদের হোমল্যান্ড। মনে রাখো আমরা সেই সব মুসলিমদেরকে শ্রদ্ধা করি, ভারতীয় জনতা পার্টি সেই সব মুসলিমদেরকে ভালোবাসে যারা সেদিন দেশ ভাগের পরে এই ভারতবর্ষকে ভালোবেসে দেশ ছেড়ে যায়নি। আমরা মনে করি তারা ভারতবাসী। ভারতবর্ষ জিতলে যারা আনন্দ পায়, আমি মনে করি সেই সব মুসলিমরা ভারতে থাকার অধিকার আছে। ভারতের জনতা পার্টি তাদের বিরোধিতা করে যে মুসলিমরা এই ভারতের খেয়ে এই ভারতের পরে পাকিস্তান জিতলে বোম ফাটাতো। আমাদের প্রতিবাদ তাদের জন্য, দরকার হয় তাদের জন্য যা ব্যবস্থা নেওয়ার ভারতীয় জনতা পার্টি নিশ্চয় নেবে। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান মাঝে মাঝে লাইভ চোখ করে, যেদিন মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়নি 2014 সালের আগে পাকিস্তান নামটা আমরা প্রচুর শুনতাম। মাঝে মাঝে ওরা লাইভ চোখ দেখাতো ভারতবর্ষের দিকে নাকি বোম ছুড়ে দেবে। আর নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর বললেন হে পাকিস্তান মাথাটা নিচু কর। এমন শুধু এক ঝাটকার যা দিয়েছে পাকিস্তানকে, পাকিস্তান আর ভারতের দিকে কোনদিন লাল চোখে তাকানোর সাহস পায়নি। তারা অর্থনৈতিক ব্যবস্থাটার কোমরে লাঠি মেরে নরেন্দ্র মোদী পঙ্গু করে দিয়েছে। তারা নিজেরা না খেতে পেয়ে মরছে, ভারতবর্ষের দিকে তাকাবে কি? কারণ পাকিস্তানের অর্থনৈতিক সবচেয়ে বড় চিটিংবাজি ছিল ভারতবর্ষের চাকাকে জাল করে ভারতবর্ষের বাজারে ছড়িয়ে দেওয়া। নরেন্দ্র মোদী ডিটারজেন্টের মধ্য দিয়ে টাকার পরিবর্তন করে পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। যে পাকিস্তান মাঝে মাঝে চিৎকার করে বলে আমাদেরও যদি নরেন্দ্র মোদীর মতো একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী পেতাম হয়তো আমরাও বেঁচে যেতাম। আমরা গর্ব করে বলি ভারত স্বাধীনতার পর এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনারা বলুন না, আপনার পাড়ায় পাড়ায় ঝামেলা হলে পঞ্চায়েত মেম্বার এসে বলে দুটো পরিবারে ঝামেলা হয়েছে, পঞ্চায়েত মেম্বার এসে বললো আচ্ছা আপনাদের সমস্যাটা যদি আমি মিটিয়ে দেই, পরিবার বলে দেন আপনি কি সমস্যা মিটাবেন? আপনি একটা চোর চিটিংবাজ তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। আর সেখানে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী কিছুদিন আগে শুনেছিলেন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তখন ভারতবর্ষের যে সমস্ত ছাত্ররা ওখানে ডাক্তারি পড়তে গেছে, যারা চাকরির জন্য আমেরিকার ওই ইউক্রেনে আছে, রাশিয়াতে আছে,
তারা চিৎকার করে কান্নাকাটি করে বলছে, মোদিজি আমরা যুদ্ধের মাঝখানে পড়ে মরে যাচ্ছি। সেদিন শুধু হিন্দুরা বলেনি, সেদিন তানিয়া সুলতানা কাঁদতে কাঁদতে বলেছিল, মোদিজি আমাকে বাঁচান, আমরা যুদ্ধের মাঝখানে পড়ে মরে যাব। তখন মোদিজি বললেন, হাম হ্যাঁ না, আরে আমি তো আছি বেটা, ভারতের জন্য, তোরা তো আমার পরিবার, তোদের জন্য আমি কি করি দেখ। ফোনটা রাখলো, সঙ্গে সঙ্গে ফোনটা করলো রাশিয়ার প্রেসিডেন্টকে। হ্যালো রাশিয়ার প্রেসিডেন্ট, আমি নরেন্দ্র দামোদর দাস মোদী বলছি। প্রেসিডেন্ট বললেন, বলুন, শুনুন, আপনাদের যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেনের মধ্যে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ভারতবর্ষের তানিয়া রাম, রহিম, সাফিয়া এরা যাতে বাড়ি ফিরতে পারে, দুদিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে হবে। রাশিয়া বললেন, ওকে, আপনি ইউক্রেনের সঙ্গে কথা বলুন। নরেন্দ্র দামোদর দাস মোদী পরে ফোন ধরলেন ইউক্রেনের প্রেসিডেন্টকে। ইউক্রেনের প্রেসিডেন্টকে বললেন, হ্যালো, আমি নরেন্দ্র দামোদর দাস মোদী বলছি, শুনুন, আমার ভারতীয়রা আমার দেশে ফিরে আসলে দুদিন যুদ্ধ বন্ধ রাখতে হবে। দুদিন যুদ্ধ বন্ধ থাকলো, আর আমার ভারতবর্ষের ছাত্রেরা ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলতে বলতে দেশে ফিরে এলো। এই হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা বলতে চাইছি, আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন, হয়তো অধৈর্য হচ্ছেন, আমি আর তাই বেশি কথা বলবো না, আমি খুব সংক্ষেপে শেষ করব। আমি শুধু বলবো, এই ভারতবর্ষ, যে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে 57টার বেশি দেশ আছে ইসলামের জন্য, 100টার বেশি দেশ আছে খ্রিস্টানদের জন্য। বাংলাদেশে হিন্দুদেরকে লাথি মেরে যেদিন তাড়িয়ে দিয়েছিল, কাঁটা তার বেরিয়ে সেখানের পুকুর ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে যে সমস্ত হিন্দুরাই ভারতে সেদিন আশ্রয় নিয়েছিল, তারা আমার ভারতে থাকবে, তারা আমাদের শরণার্থী। তাই বলতে চাই, যারা বাংলাদেশের তার কাটা পেরিয়ে এই ভারতবর্ষকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে বাংলার বুকে এসেছেন, সে সমস্ত বাংলাদেশিদের তাড়ানোর জন্য এসআইআর পদ্ধতি, এটা নতুন করে হয়নি। এখানে তৃণমূলরা প্রথমে অনেক চিৎকার করলো, এসআইআর করতে দেবে না, সব ওটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে দেবে না বলবে সেটা হবে, হবে, হবে। তাই 2026 আমাদের হিন্দুদের কাছে অস্তিত্ব রক্ষার নির্বাচন। এখানে সভা করার আগে বাংলাদেশে যে বিপু দাস মারা গেল, তার জন্য আমাদের 1 মিনিট নীরবতা পালন করা উচিত ছিল, জানি না করেছেন কিনা। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার যুগ, কখনো ভেবেছেন একটা হিন্দু হওয়ার অপরাধে কি বলেছে জানি না, ওখানের অনেক মুসলিম মায়েদের, শিশুদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি, দীপু দাস কিন্তু সম্প্রীতির লোক ছিল, সে কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমি ধর্মে মনের খাতিতে, তর্কের খাতিতে যদি মেনে নিই, দীপু দাস হয়তো ইসলাম সম্বন্ধে 2-1টা খারাপ কথা বলেছে, সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে